ঈশ্বরের বার্তা পালন করতে গিয়ে আপনি নিজের কোনো বিপদ ডেকে আনছেন না তো? আপনাকে যদি কোনো ঈশ্বর কোনো কাজ করে দেওয়ার কথা বলে, তাহলে আপনি কি ঈশ্বরের কথা অমান্য করবেন? এমনই এক চার্চের ফাদার ঈশ্বরের কথা মেনে চলেন, কিন্তু ব্যাপার হলো ঈশ্বরের কথা পালন করলে বিপদ কেন আসবে? নাকি সেই ঈশ্বর আসলে কোনো শয়তান, অথবা কোনোটাই নয়? নাকি আসলে এই লোকটি কোনো পাগল? গল্পের শুরুটা হয় বৃষ্টি দেখিয়ে। একজন মেয়েকে দেখানো হয়। মেয়েটি কোথাও যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু এই মেয়েটিকেই ফলো করে আসছিল একজন ব্যক্তি। লোকটি মেয়েটির পিছু কোনোভাবেই ছাড়ছিল না। এই সময় অন্য আরেকটি মেয়ে দূর থেকে এইসব দৃশ্য নজর রাখছিল। মূলত এই মেয়েটি হলো ডিটেকটিভ লি। অন্যদিকে সিনায়ং, মানে যেই মেয়েটিকে লোকটি ফলো করে এগিয়ে আসছিল, সেই মেয়েটি ভয়ে একটি চার্চে ঢুকে পড়ে। এই চার্চের ভিতর অনেক মানুষ ছিল। সিনায়ং নামের মেয়েটির পিছু করতে করতে লোকটিও সেই চার্চে ঢুকে পড়ে। কোনোভাবেই লোকটি যেন সিনায়ং নামের মেয়েটির পিছু ছাড়ছিল না। লোকটিকে দেখে কোনোভাবেই স্বাভাবিক লাগছিল না। লোকটিকে দেখে যে কেউ বলে দিতে পারে লোকটি হলো একজন সাইকো। চার্চের অনুষ্ঠান শেষ হওয়ার পর লোকটি আবারও মেয়েটির পিছু করতে যায়। তবে এখানে থাকা একজন ফাদার লোকটিকে থামায়। মূলত এই লোকটির নাম হলো সং মিংচাং। সং যেহেতু এই চার্চের ফাদার, তাই সে চার্চে যাওয়া আসা অনেক মানুষকেই চেনে, কিন্তু সে কখনোই এই মানুষটিকে দেখেনি। সং বলে তিনি চাইলেই এই চার্চে প্রতিনিয়ত আসতে পারে। সং লোকটির পরিচয়ের ব্যাপারে জিজ্ঞেস করার পর জানতে পারে লোকটি এই এলাকায় থাকে। লোকটির নাম কং। কংয়ের সাথে কথা বলতে বলতে সং তার নামে একটি ফর্ম লিখতে শুরু করে। সাথে সাথে কংয়ের একটি ফটো তুলে নেয়। এখানে আবার সং বলে তোমার ফোন নাম্বারটিও দরকার ফর্মটি ফিল আপ করার জন্য। এইসব দেখে কং বিভ্রান্তি অনুভব করে। নতুন সে এই চার্চে এসেছে, আর তাকে না জিজ্ঞেস করেই কং কিভাবে তার নামে একটি ফর্ম লিখতে শুরু করে। সং বলে ভয়ের কিছু নেই, চার্চের নতুন সদস্য হওয়ার জন্যই ফর্মটি ফিল আপ করা হবে। এই সময় আবার সংকে একজন কল করে। সঙ্গের স্ত্রী যে অন্যের সাথে লিপ্ত থাকে, এই ব্যাপারটি সে তৎক্ষণাৎ জানতে পারে। সং একদম ভেঙে পড়ে। সং আবারও যখন কংয়ের কাছে আসে, তখন কং নিজের জুতোগুলো খুঁজে পাচ্ছিল না। সং কংয়ের জুতোগুলো এনে দেয়। সাহায্য হিসেবে সং যখন তাকে জুতোগুলো পরিয়ে দিতে যায়, তখন কংয়ের পায়ে একটি পুলিশ ঠেকার লক্ষ্য করে সং। আসলে সং এতক্ষণ ধরে যার সাথে কথা বলছিল সে একজন ক্রিমিনাল। কং যাওয়ার পর সং লক্ষ্য করে কং ফর্মটি ফিল আপ করেনি। কং বাইরে আসার পরেই সেই মেয়েটির সাথে কংয়ের সাক্ষাৎ হয়। এই মেয়েটি ছিল সেই মেয়ে যিনি আবার কংকে ফলো করে আসছিল। রাতে এই ব্যাপার নিয়ে লিয়ের বাবা লিকে প্রশ্ন করে। মূলত লি নতুন পুলিশ টিমে যুক্ত, আর কংয়ের ব্যাপার নিয়েও কথা বলে লিয়ের বাবা। আসলে মূলত কং জেল থেকে ছাড়া পেয়েছে। লিয়ের বাবা আবারও বলে লি আবার সেই কংয়ের পিছু করছে না তো, সবে মাত্র কং ছাড়া পেয়েছে। লোকটি খুবই ডেঞ্জার, যাতে কংয়ের পিছু সে না করে। আসলে লিয়ের বাবা লিয়ের ভালোর জন্যই বলছে, কিন্তু লিয়ের বাবা এটা জানে না আসলে লি তো কংয়ের পিছনেই পড়ে আছে। একদিন দেখা যায় সং তার গুরুর সাথে সাক্ষাৎ করতে এসেছে। মূলত সং যেই চার্চে কাজ করে ইনি হচ্ছে তার গুরু। আসলে সং নতুন একটি চার্চের কথা বলতে এসেছিল। রাস্তা দিয়ে আসার সময় সং নতুন একটি চার্চের পোস্টার দেখেছিল, আর এই চার্চের মালিক হলো তার গুরু। আসলে সং যেই চার্চে কাজ করত সেটা খুব পুরনো, আর সং ভেবেছিল হয়তো নতুন চার্চের দায়িত্ব তাকে দেবে। এই জন্য সং তার গুরুর সাথে দেখা করতে এসেছে। কিন্তু তার গুরু বলে সং তোমার এমন কেউ পরিচিত আছে যে নতুন চার্চের দায়িত্ব খুব ভালোভাবে নিতে পারবে। এই কথা শুনে সং একদম ভেঙে পড়ে। সং ভেবেছিল হয়তো গুরু তার নামই নেবে। পরের দিন সং তার গুরু চংয়ের ছেলের সাথে দেখা করে। আসলে নতুন চার্চটি সঙ্গের এলাকাতেই বানানো হবে। এখানে চার্চের গুরু ছেলে বলে সবাই বলছিল এই চার্চের দায়িত্ব আমি খুব ভালোভাবে সামলাতে পারবো। এই কথা শুনে সং বলে আসলে গুরু আমাকে বলেছে সেই চার্চটি সামলানোর জন্য আমাকে নতুন একটি মেম্বার খোঁজার দায়িত্ব দিয়েছে। এটা শুনে গুরু ছেলে ভীষণ অবাক হয়। তার বাবা কিভাবে এই কথাটা সংকে বলে। এই ব্যাপারটি নিয়ে ছেলেটি তার বাবার সাথে কথা বলবে। আসলে গুরু ছেলে ভেবেছিল এই দায়িত্ব হয়তো সংকেই দেবে, কারণ সং অনেকদিন ধরেই চার্চের দায়িত্ব পালন করে আসছে, আর সঙ্গেই একমাত্র এই দায়িত্ব সবথেকে ভালোভাবে নিতে পারবে। সং তুমি কি চাও আমি এই বিষয় নিয়ে বাবার সাথে কথা বলবো? কিন্তু সং এমনটা করতে বারণ করে। রাতে চার্চে সং ঈশ্বরের কাছে প্রার্থনা করে। আসলে সং পুরোপুরি ভেঙে পড়েছিল। একদিকে তার স্ত্রী অন্যের সাথে অ্যাফেয়ার চলছে, কিন্তু এই ব্যাপারটি নিয়ে সং তার স্ত্রীর সাথে এখনো কথা বলেনি। অন্যদিকে সঙ্গের অনেক ইচ্ছা নতুন চার্চটি সে সামলাবে। ঈশ্বরের কাছে সং প্রার্থনা করে। সং বলে হে ঈশ্বর, তুমি যদি আমার ইচ্ছার বিরুদ্ধে না থাকো তাহলে আমাকে নতুন চার্চের দায়িত্ব আমাকে দাও। ঠিক এই সময় আবার
সঙ্গের স্ত্রী সঙ্গকে ফোন করে। সঙ্গের স্ত্রী সঙ্গকে ফোন করে জানায় আপাতত তিনি এখন কোথায় আছে আর তাদের সন্তান ইনো সঙ্গের কাছে আছে কিনা। সং বলে আমার কাছে ইনো নেই। এই কথা শুনে সঙ্গের স্ত্রী সঙ্গকে অনেক গালিগালাজ করে। আসলে সং ইনোকে পিক আপ করার কথা ছিল, আর সং এখন কোথায় আর কি করছে। সং জানায় এখনো তিনি ডিউটিতে আছে। এই কথা শোনার পর সঙ্গের স্ত্রী বলে চার্জ তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, তুমি এখনো চার্জে কি করছো? আমাদের ইনোকে একজন কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়েছে। এই কথা শুনে সং আরো ভেঙে পড়ে। সং বলে যে লোকটা কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়েছে সে আসলে দেখতে কেমন, কিন্তু তার স্ত্রী কিছুই বলতে পারে না। তখনই সঙ্গের একটা কথা মনে পড়ে, আসলে এই কিডন্যাপার আবার কং না তো। সং নিজের মেয়ের চিন্তার কথা ভেবেই সে দ্রুত কম্পিউটারে বসে পড়ে। সং কম্পিউটারে খুঁজতে থাকে কংয়ের পরিচয়ের সম্পর্কে। সং কিছু একটা তথ্য পেয়েও যায়, তাই সং সেটাকে মোবাইলে ক্যামেরা বন্দি করে নেয়। অন্যদিকে লি নামের মেয়ে পুলিশটি রাতে স্বপ্ন দেখে আসলে কং নামের লোকটি ঠিক একইভাবে লির বোনকে কিডন্যাপ করেছিল। ঠিক কিডন্যাপের সময় লি নিজের বোনকে কলও করেছিল, কিন্তু লির বোন লিকে কোনোভাবেই বলতে পারছিল না সে কিডন্যাপ হয়েছে, কারণ কং নামের লোকটি লির বোনের গলায় ছুরি ধরে রেখেছিল। যদি লির বোন লিকে বলে তিনি কিডন্যাপ হয়েছে তাহলে সাথে সাথে কং তাকে মেরে ফেলবে। তবে এত কিছুর মাঝেও লির বোন মরার আগ পর্যন্ত একটা ভরসা খুঁজে পাচ্ছিল, হয়তো তার দিদি লি তাকে ঠিকই খুঁজে বের করবে, কারণ লি অন্য পুলিশের তুলনায় অনেক চালাক ছিল। সে অনেক কেস সমাধান করেছিল। তবে ফোনের মাধ্যমে লি বুঝতে পারেনি যে তার বোন কিডন্যাপ হয়েছিল। নিজের বোনের মারা যাওয়ায় নিজেকে সে দায়ী মনে করে। এখন লিয়ের মনে হয় মাঝে মাঝে হয়তো তার বোনের আত্মা লিয়ের সাথে কথা বলতে আসে। লিয়ের মনে হয় তার বোনের আত্মা হয়তো তাকে একই কথা বারবার বলে, সে তাকে বাঁচানোর জন্য কেন আসেনি। অন্যদিকে সংকে দেখানো হয় সং নিজের মেয়েকে খুঁজতে খুঁজতে সেই ক্রিমিনাল কংয়ের বাড়ির কাছে এসে পড়ে। বৃষ্টির মাঝেও কং এই সময় গাড়ির মধ্যে মাটি খোঁড়ার কিছু বস্তু রাখছিল। সং সময় নষ্ট না করে দ্রুত পুলিশকে ফোন করে। সং পুলিশকে বলে তার সন্তান মিসিং হয়ে গিয়েছে। কং নামের একটি ক্রিমিনাল আমার সন্তানকে কিডন্যাপ করেছে। কং বর্তমানে কোথায় আছে আমি তোমাদেরকে সেই জায়গার ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এখানে পুলিশ সংকে বলে তার সন্তান যে মিসিং হয়েছে তখন সং সেই দৃশ্য নিজ চোখে দেখেছে কিনা আর মিসিং রিপোর্ট সে লিখেছে কিনা। এত কিছু শোনার পর সং বলে সে কোনো কিছুই দেখেনি আর মিসিং রিপোর্টও সে লেখেনি। এটা শোনার সাথে সাথে পুলিশ ফোনটি কেটে দেয়, মানে পুলিশ কনফার্ম না হওয়া পর্যন্ত আসবে না। অন্যদিকে কং একটু সন্দেহ করে, কংয়ের মনে হয় তাকে হয়তো কেউ নজরে রাখছে। তবে কং এই বিষয়ে খুব একটা পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সঙ্গ ধীরে ধীরে গাড়ি চালিয়ে কংয়ের পিছু করে। তবে একটি জায়গায় এসে সং নিজের রাস্তা হারিয়ে ফেলে। সং বুঝতে পারছিল না কং কোন রাস্তা দিয়ে যেতে পারে। সং সংকোচ বোধ নিয়ে গাড়িটিকে সে জঙ্গলের রাস্তায় ঢুকিয়ে দেয়। সং ভাবছিল হয়তো কং এই জঙ্গলের মাঝেই তার সন্তানকে মাটির নিচে পুঁতিয়ে দেবে, কিন্তু কিছুক্ষণ পর সং নিজের হাল ছেড়ে দেয়। সং ভাবছিল হয়তো সে ভুল রাস্তায় এসে পড়েছে। তবে ঠিক এই সময়ই সঙ্গের পিছনে একটি গাড়ি এসে পড়ে। আসলে কং বুঝতে পেরেছিল তাকে হয়তো কেউ ফলো করে এগিয়ে আসছে। কং সামনে এসে বলে, ফাদার আপনি কি আমাকে ফলো করছেন? কিন্তু সং কিছুই বলে না। এই সময় সঙ্গের মোবাইলটিও সুইচ অফ হয়ে যায়। তখন কং আবারও বলে, ঠিক আছে, তোমার যদি কোনো বলার না থাকে তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু এই সময় সং নিজের গাড়ি থেকে নেমে কংয়ের গাড়ির দিকে যায়। কংয়ের গাড়িতে সং নিজের সন্তানকে খুঁজতে থাকে। কং বলে, ফাদার আপনি কাকে খুঁজছেন? কিন্তু সং কোনো কথারই উত্তর দেয় না। সং জোর করে কংয়ের পায়ে লাগানো টেকারটি দেখতে যায়, কিন্তু দেখে সঙ্গের পায়ে টেকারটি আর নেই। তবে সঙ্গের এইসব পাগলামো আচরণের জন্য কং বিরক্ত হয়েছিল। এই জন্য তারা দুজনেই চরম লেভেলের মারামারি শুরু করে দেয়। কিন্তু সং কংয়ের সাথে কোনোভাবেই পারছিল না। সং কোনো রকমভাবে নিজেকে কংয়ের হাত থেকে ছাড়িয়ে নেয়। মারামারির এক পর্যায়ে কংকে সং অনেক জোরে ধাক্কা দেয়, আর এই ধাক্কার ভার সামলাতে না পেরে নিচে পড়ে যাওয়ার কারণে কংয়ের মাথায় আঘাত লেগেছিল। তাই কং সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। অন্যদিকে সং এই দৃশ্য দেখে বুঝতে পারছিল না এখন সে কি করবে, কারণ কং যদি মারা যায় তাহলে সং তো নিজের সন্তানকেও খুঁজে পাবে না। তাই সং এই ব্যাপারটি জানানোর জন্য পুলিশকে ফোন করতে যায়, কিন্তু পুলিশকে ফোন করলেও তো বিপদ, কারণ সে ফেঁসে যাবে। এই সময় আবার সঙ্গের স্ত্রী সংকে ফোন করে বলে, আমাদের সন্তানকে পাওয়া গিয়েছে। আসলে ইনো নিজের ক্লাসমেট নোয়েল নামে এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। যেহেতু সং ও তার স্ত্রী ইনোকে কেউ পিক আপ করতে আসেনি, তাই নোয়েলের বাবা এই ব্যাপারটি স্কুল শিক্ষককে জানিয়েও দিয়েছিল, যাতে সং ও তার স্ত্রী ইনোকে নিয়ে চিন্তায় না থাকে। তবে এই ব্যাপারটি স্কুলের শিক্ষক সঙ্গের স্ত্রীকে বলতেই ভুলে গিয়েছিল। এত কিছু শোনার পর সঙ্গের অনেক খারাপ লাগে।
নিজের সন্তান কিডন্যাপ হয়েছে এই কথা জানতে পারার সাথে সাথেই সে কংকে সন্দেহ করে। এত বড় ভুল করার কারণে সঙ্গের জীবনে অনেক বড় বিপদও আসতে পারে, কারণ কং ছিল বড় মাপের ক্রিমিনাল। কং নিজের উপর হয়ে যাওয়া অন্যায়ের বদলা তো সে নিতে আসবেই। পরের দিন সকালে ডিটেকটিভ লি লি নতুন পুলিশ টিমে যুক্ত হতে এসেছে। তবে থানার সকল পুলিশ মিটিংয়ে ব্যস্ত ছিল। আসলে এখানে মিটিংটি হচ্ছিল কালকের ঘটনার ব্যাপার নিয়ে, কারণ কাল রাতে সং থানায় দুইবার ফোন করেছিল। সং থানায় ফোন করে বলে কং নামের যেই ক্রিমিনালটি তাদের এলাকায় থাকে তাকে মোটেও ঠিক লাগছিল না। এখানে আরও একটি খবর শোনা যায়, সিনায়ং নামের এই মেয়েটি মিসিং হয়ে গিয়েছে। মূলত সিনায়ং সে চার্জে যাওয়া আসা করত, যেখানে সং চার্জের ফাদার হিসেবে কাজ করত। আসলে সিনায়ং হলো সেই মেয়েটি মুভির শুরুতেই কং যেই মেয়েটার পিছু করেছিল। পরের দিন সকালে পুলিশ আসে কংয়ের বাড়িতে তদন্ত করতে। পুলিশ অনেক তল্লাশি করার পর একটি দেওয়ালের দিকে চোখ যায়। দেওয়ালে কালি দিয়ে কিছু একটা বানিয়ে রেখেছিল, যেখানে ছোট ছোট কিছু মানুষের ছবিও বানিয়ে রেখেছিল। এতে পুলিশ বুঝতে পারে কং কত বড় মাপের একজন সাইকো। অন্যদিকে সংকে দেখা যায় সেই রাতের ঘটনার পর সং প্রচণ্ড মন খারাপ হয়ে পড়েছিল। সং ফোনে কংয়ের আরও কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করে, কিন্তু ঠিক এই সময় লি ও আরও কয়েকজন পুলিশ সঙ্গের সাথে কথা বলতে আসে। এখানে পুলিশটি জানতে চায় সেই দিন রাতে আসলে কি হয়েছিল। এই কথা শুনে সং সমস্ত খুলে বলে, আসলে ওই দিন আমার সন্তান নাকি মিসিং হয়ে গিয়েছিল, আর আমার সন্দেহ হয় কংয়ের উপর। তাই আমি রাতেই কংয়ের বাড়ির পাশে যাই, কিন্তু বাইরে আমি দেখি কং মাটি খোঁড়ার জন্য কিছু যন্ত্র গাড়িতে রাখছিল। আমার মনে হয়েছিল কং হয়তো মাটিতে কাউকে পুঁতিয়ে রাখবে। এই জন্য আমি সাথে সাথে পুলিশকে এই ব্যাপারটি জানানোর জন্য ফোন করেছিলাম। তবে পুলিশটি সংকে বলে তার সন্তানকে সে পেয়েছে কিনা। সং বলে আসলে সে একটি ভুল সিদ্ধান্ত বেছে নিয়েছিল। আসলে আমার সন্তান ইনো তাদের ক্লাসমেট এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল। আমার সন্তান কোনো কিডন্যাপ হয়নি। এখানে আবার লি সংকে বলে পুলিশকে ফোন করার পর সে কি করছিল। এই কথা শুনে সং বলে পুলিশকে ফোন করার পরই সে বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু সঙ্গের কথা শুনে লিয়ের সন্দেহ হয়। একদিন দেখা যায় সং তার চার্জের বড় ফাদারের সাথে দেখা করতে এসেছিল। আসলে সং নিজের সমস্যার কথা জানাতে এসেছিল, কিন্তু সং এখানে নিজের সমস্যার ব্যাপারে জানাতেও পারে না, কারণ অলরেডি চার্জের বড় ফাদার একটা সমস্যায় ভুগছে। তাদের চার্জটি নিয়ে অ্যাফেয়ার চলছে। আসলে সিনায়ং নামের যেই মেয়েটি প্রতিদিন চার্জে যাওয়া আসা করত, সেই মেয়েটি মিসিং হওয়ার দায়ভার এসেছে চার্জের উপর। কেউ একজন এই ব্যাপারটি চার্জের ওয়েবসাইটে গিয়ে মেসেজ করেছিল। এখানে আবারও চার্জের বড় ফাদার বলে, যা কিছুই হচ্ছে এটাও হয়তো ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। আমি চাই সং তুমি নতুন চার্জের দায়ভার নাও। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাওয়াটা অন্যায়। এটা শুনে সং পুরোপুরি ইমোশন হয়ে পড়ে। আসলে সং তো এতদিন ধরে এই কথা শোনারই অপেক্ষা করছিল। একদিন দেখা যায় কংকে কোর্টে তোলা হয়, আর কংয়ের হয়ে কোর্টে কথা বলছিল একজন ডাক্তার। এই ডাক্তারটির নাম হলো ইয়ানাক চুন। এখানে ডাক্তারটি বলে আসলে কং মানসিক রোগে ভুগছে। আসলে তিনি যে একজন ক্রিমিনাল এর কোনো মানে হয় না। কং 10 বছর ধরে মানসিক রোগের শিকার। এখানে কংয়ের ব্যাপারে শোনার পর আদালত তাকে অনেক কম সাজা দেয়, কিন্তু লি নামের পুলিশটি এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না। কংয়ের মতো বড় ক্রিমিনালকে কিভাবে এত কম সাজা দেয়। লি এর বিরোধিতা করলে তাকে কোর্ট থেকে বের করে দেয়। একদিন লি ডক্টর ইয়ানাকের সাথে দেখা করতে আসে। আসলে ইয়ানাক একজন ডাক্তার হয়েও কিভাবে সে কংয়ের পক্ষ নেয়। লি এখানে বলে 5 বছর আগে যেই মেয়েটার সাথে কং টর্চার করেছিল সেটা ছিল আমার নিজের বোন ইয়ঞ্জু। ইয়ঞ্জু মরার আগ পর্যন্ত পুলিশের কাছে সাহায্য চেয়েছিল। কংয়ের মতো শয়তানের পক্ষ আপনি কিভাবে নিতে পারেন? তখন ডক্টর ইয়ানাক বলে আসলে তিনি সমস্ত মেন্টাল পেশেন্টকে ট্রিট দিয়ে থাকেন। কোনো মেন্টাল পেশেন্ট তার কাছে খুনের দায়ী মনে হয় না। এই কথা শুনে লি বলে সিনায়ং নামের যেই মেয়েটি কিডন্যাপ হয়েছে এর জন্য আপনি দায়ী। আপনার জন্যই কংয়ের মতো বড় বড় ক্রিমিনাল রাস্তায় খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি তাকে বাঁচানোর চেষ্টা না করতেন তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। সমস্ত কিছু শোনার পর ইয়ানাক বলে আপনি যদি সিনায়ংকে বাঁচাতে চান তাহলে আগে কংকে বুঝতে হবে। এই কথা বলে ইয়ানাক এখান থেকে চলে যায়। একদিন দেখা যায় সিনায়ংয়ের মা সঙ্গের সাথে দেখা করতে এসেছে। সিনায়ংয়ের মা এখানে কাঁদতে কাঁদতে বলে ফাদার আমার সন্তান তো প্রতিদিন আপনাদের চার্জে যেত, হঠাৎ এমনটা তার সাথে কেন হলো? আসলে সিনায়ংয়ের মায়ের মনে প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল। সিনায়ংয়ের মা বলে ফাদার মেনে নাও, যদি একদিন আমাকে পুলিশ ফোন করে বলে সিনায়ংয়ের বডিটি পাওয়া গিয়েছে, বডিটি চেক করার জন্য পুলিশ আমাকে সেখানে যেতে বলছে, তখন ওই সময় আমার কেমনটা লাগবে? সং বলে এমন ভাবনা তিনি যাতে আর কখনোই না ভাবে। অন্যদিকে থানায় একটি ভিডিও প্লে করে। আসলে কং নিজের বাড়ির পাশে থাকা সমস্ত ক্যামেরাগুলো ভেঙে ফেলছিল। পরে কং যা কিছুই করবে সেগুলো যাতে রেকর্ড না হয়
এখানকার সমস্ত পুলিশ বুঝতে পারে আসলে কং কোনো বড় প্ল্যান করে রেখেছে। কং আরো বড় কিছু ঘটনা ঘটাতে পারে। তবে এখানকার সমস্ত পুলিশের কাছে একটা খবর আসে, আসলে কংয়ের একটি গাড়ি জঙ্গলে পাওয়া গিয়েছে। তাই সমস্ত পুলিশ কংয়ের সেই গাড়ি তদন্ত করার জন্য বেরিয়ে পড়ে। একটু পর তারা সেই গাড়ির সামনে আসে। আসলে এই গাড়িটি হলো সেই গাড়ি যেটার পিছু করতে করতে সং জঙ্গলে ঢুকেছিল। এখানে সঙ্গ খোঁজ পেয়ে এই জায়গায় এসে পড়ে। সিনায়ংয়ের মা বাবাও সঙ্গের সাথে জঙ্গলে এসেছিল। সিনায়ংয়ের মা বাবা কাঁদতে কাঁদতে পুলিশকে অনেক অনুরোধ করে সিনায়ংকে তারা খোঁজার চেষ্টা করছে না কেন। তবে পুলিশ বলে যথাযথভাবে তারা সিনায়ংকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দুঃখিত, সিনায়ং এখন বর্তমানে কোথায় আমরা বলতে পারবো না। তবে এই সময় সং বলে জঙ্গলে কোনো বডি পাওয়া গিয়েছে কিনা। সঙ্গের মুখে এমন প্রশ্ন শুনে লি নামের মেয়ে পুলিশটি তাকে সন্দেহ করে। কারণ প্রথমে যখন লি কংয়ের ব্যাপারে নিয়ে সঙ্গের কাছে গিয়েছিল তখন থেকে লি সঙ্গকে সন্দেহ করে আসছিল। কারণ ওই দিন লি সঙ্গের জুতো আর জামায় মাটি লেগে থাকতে দেখেছিল। আর যেহেতু সং এখানে জানতে পারে পুলিশ কোনো এভিডেন্স খুঁজে পায়নি, এটা শোনার সাথে সাথেই সং অনেকটাই রিল্যাক্স ফিল করে। কিন্তু সঙ্গের ভাবভঙ্গিগুলো লি খুব মনোযোগ দিয়ে দেখছিল। পরের দিন সকালে সঙ্গের স্ত্রী সঙ্গকে বলে নতুন চার্জটির দায়িত্ব আমাকে দেওয়া হবে। এই কথা শুনে তার স্ত্রী বলে আমার বিশ্বাস হয় না, আমি যতটুকু শুনেছি নতুন চার্জারের দায়িত্ব তোমার চার্জার ফাদারের ছেলে ওয়াংশুকে দেবে। তবে সং বলে ওয়াংশুকে ধর্ম প্রচারের জন্য বিদেশে পাঠিয়ে দেবে। আর ওয়াংশুকে কেন বিদেশে পাঠিয়ে দেবে সেটা জানো? আসলে ওয়াংশুর নামে এফআইআর চলছে, কারণ ওয়াংশু বড় মাপের পাপ করেছে। সং আরও একটু ভেবে বলে এগুলো তো ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, আমাদেরকে ঈশ্বরের ইচ্ছা বুঝতে হবে। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাওয়াটা অনেক বড় অন্যায়। ঈশ্বরের প্রত্যেক বার্তাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তোমার যদি কোনো বিষয় লুকিয়ে থাকে তাহলে বলে ফেলো। আসলে সং তার স্ত্রীর মুখে সেই কথাটি বের করতে চাইছিল। মুভির শুরুর দিকে তোমাদেরকে একবার বলেছিলাম সঙ্গের স্ত্রী অন্য একজন পুরুষের সাথে সম্পর্কে রয়েছে। সঙ্গের স্ত্রী বুঝতে পারে সং হয়তো আমার ব্যাপারটি জেনে ফেলেছে, তাই সঙ্গের স্ত্রী লুকানো কথাগুলো বলে ফেলে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সং একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে সং সাহায্য করতে চাইলে লোকটি বলে আমাদের অ্যাম্বুলেন্সটিকে ওঠানোর জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাই আর সাহায্যের দরকার নেই। একটু পরে দেখা যায় সং একটি মেডিকেলে আসে। তবে এই জায়গায় আসার পর সং জানতে পারে আসলে রাস্তায় যেই অ্যাম্বুলেন্সটি সং দেখেছিল সেই অ্যাম্বুলেন্সটি এখানে আসার কথা ছিল। মূলত কিছুক্ষণ আগেই এখানে একটি লোক এসেছিল আর তার শরীর থেকে অনেক রক্ত পড়ছিল। লোকটি এখানে আসার সাথে সাথে বেহুশ হয়ে পড়েছিল। এটা শোনার পরই সঙ্গের একটু সন্দেহ হয়। সঙ্গের মনে হয় হয়তো ওই লোকটা কং হতে পারে। কিছুক্ষণ পর দেখা যায় সং ভিতরে গিয়ে কংকে খুঁজতে থাকে। একটু পর সেই লোকটিকে খুঁজেও পায়। লোকটির শরীর দেখে বোঝাই যাচ্ছিল তাকে কেউ প্রচণ্ড পরিমাণে মারধর করেছে। তবে লোকটির কাছে গিয়ে সং অবাক হয়ে গিয়েছিল, কারণ সত্যি সত্যি সেই লোকটি কং ছিল। কংকে দেখা যায় তিনি আহত অবস্থায় কিছু একটা বলছিল, আর এই কথাগুলো স্পষ্টভাবে শোনার জন্য সং কংয়ের কাছে যায়। কং আহত অবস্থায় বলছিল আমাকে কেউ একজন মারার চেষ্টা করছে। কংয়ের এমন কথা শুনে সং চমকে উঠেছিল। চমকে ওঠার সাথে সাথেই সং আকাশে ঈশ্বরের একটি প্রতিচ্ছবি দেখতে পায়। আসলে সং আজকে প্রথম এমন দৃশ্য দেখল এমনটা নয়, এর আগেও তিনি ঈশ্বরের প্রতিচ্ছবি দেখেছিল। সং আর কং যখন মারামারি করেছিল তখনও সং ঈশ্বরের মুখ দেখতে পেয়েছিল। আসলে যা কিছু ঘটনা সং দেখতে পেত এগুলোকে তিনি ঈশ্বরের বার্তা মনে করত। কংয়ের সাথে মারামারি করা, সিনায়ং কিডন্যাপ হয়ে যাওয়া, এই ঘটনাগুলোকেও তিনি ঈশ্বরের বার্তা মনে করতেন। এই জন্য সং মাঝে মাঝে বলতো আমাদের সাথে যা কিছুই হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছা। এরপর দেখা যায় সং কংয়ের শরীর ঢেকে কোথাও নিয়ে যাচ্ছে। হাসপাতালে থাকা একজন লোক এই দৃশ্য দেখে ফেলে। কোন রকমভাবে সং কংকে গাড়িতে উঠিয়ে এই জায়গা থেকে পালিয়ে যায়। রাতে পুলিশ আসে এই হাসপাতালে। তবে পুলিশগুলো অনেক দেরি করে ফেলেছিল, কারণ অলরেডি দিনের বেলা সং কংকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পুলিশের কাছ থেকে জানার পর এই হাসপাতালের একজন স্টাফ বলে আসলে আমরা জানতাম না লোকটি একজন ক্রিমিনাল। লোকটিকে আমরা আহত অবস্থায় দেখেছিলাম, সাধারণ লোক ভেবেই আমরা তাকে সাহায্য করি। অন্যদিকে সং আর কংকে দেখানো হয় কংকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছিল। আর যেখানে সং কংকে নিয়ে এসেছিল এই জায়গাটাও নিলিবিলি, মানুষ খুব একটা এই জায়গায় আসে না। এখানে সং কংকে বলে আমি জানি না কেন তোমার সাথে আমার বারবার দেখা হচ্ছে। আমি বেশ কয়েক মাস ধরে মেডিকেলে আসি না, কিন্তু হঠাৎ আসার পরই তোমার সাথে দেখা হয়ে যায়। এটাও হয়তো ঈশ্বরের অনুমতিতে হচ্ছে। কং বলে ফাদার তুমি আমার সাথে এমনটা কেন করছো? আমি তোমার তো কোনো ক্ষতি করিনি। সং বলে এটা ঈশ্বরের বার্তা, তোমাকে মেরেই হয়তো ঈশ্বর শান্তি পাবে, আর ঈশ্বর আমাকে তোমার কাছে পাঠিয়েছে। এই কথা শুনে কং বুঝতে পারে সং আসলে পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছে। একটু পর কং সংকে বলে ঠিক আছে, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে কিডন্যাপ হয়ে যাওয়া সিনায়ং নামের মেয়েটিকে তোমরা আর ফিরে পাবে না। এখনো সিনায়ং বেঁচে আছে।
এই কথা শুনেই সং প্রচণ্ড রেগে গিয়েছিল। সং কংকে মারতেও চাইছিল, কিন্তু যেহেতু সিনায়ংকে কং কিডন্যাপ করেছে তাই সং তার উপর হাত উঠাতে পারে না। কং বলে, তুমি যদি পুলিশকে খবর পাঠাও তাহলে আমি তোমাদেরকে বলবো সিনায়ং কোথায় আছে, আর যদি আমাকে মেরে ফেলার চেষ্টা করো তাহলে সিনায়ংকে আর জীবিত পাবে না। এই কথা শুনে সং বুঝতে পারছিল না সে কি করবে, কারণ সিনায়ংকে রক্ষা করার দায়িত্ব এটাকেও তিনি ঈশ্বরের বার্তা মনে করতেন। এই জন্য সং কংয়ের উপর কিছুটা টর্চার করলেও পুরোপুরিভাবে সে কংকে মারতে পারে না। কংকে সে একটি রুমের মধ্যে বন্দি করে দেয়। অন্যদিকে লি নামের পুলিশটিকে দেখানো হয়। লিয়ের উপরে থাকা উচ্চ পদস্থ পুলিশরা লিকে বলে, লি তুমি বাড়ি ফিরে যাও, আজকে আমরাই কেসটির ব্যাপারে তদন্ত করছি। কিন্তু কেন জানি লিয়ের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। লিয়ের বারবার মনে হচ্ছিল সঙ্গই হতো আসল ক্রিমিনাল, কারণ যেদিন সঙ্গের জুতোয় লি ধুলো লেগে থাকতে দেখেছিল তার আগের দিনই সিনায়ং গায়েব হয়ে গিয়েছিল। ক্রিমিনালের গাড়ি যখন পুলিশ তদন্ত করতে গিয়েছিল তখন লি জঙ্গলে একটি কোট দেখতে পেয়েছিল। সেই কোটের মধ্যেও ধুলো লেগেছিল। আর জঙ্গলে গিয়ে যখন সং বলেছিল এই জায়গায় কি বডি পাওয়া গিয়েছে, এই কথাটিও লিকে বারবার মনে করিয়ে দিতে থাকে। লিয়ের মনে হতে লাগে যা কিছুই হচ্ছে এইসব সং করছে। অন্যদিকে রাতের বেলা দেখা যায় সং একটি চার্জে আসে। চার্জের সবাই এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল তাদের সিনায়ং যাতে তাদের কাছে দ্রুত ফিরে আসে। তবে ব্যাপার হলো লিও এই চার্জের পাশে এসে পড়েছিল। সং চার্জের ভিতরে গেলে দেখা যায় লি সঙ্গের গাড়ির কাছে আসে। লি লক্ষ্য করে সঙ্গের গাড়ির চাকার মধ্যে কিছু তুত গাছের অংশ লেগেছিল, মানে কিছুক্ষণ আগেই সং কোনো নিলিবিলি এলাকায় গিয়েছিল, যার জন্য লিয়ের সন্দেহ আরও বেড়ে যায়। লি গুগলে সার্চ করে দেখে এই তুত গাছের অংশগুলো আসলে কোথায় পাওয়া যায়। লি রাতেই দেখা যায় সেই জঙ্গলের কাছে আসে যেখানে তুত গাছ রয়েছে। লি ওই বিল্ডিংয়ের সামনে এসে পড়ে। লি এসেই দেখে কেউ একজন গাড়ি নিয়ে কিছুক্ষণ আগেই এই জায়গায় এসেছিল। লি বিল্ডিংয়ের ভেতর একটু খোঁজাখুঁজি করতে না করতেই সে কংকে বাধা অবস্থায় দেখতে পায়। কংকে দেখেই লি এই ব্যাপারটি থানায় জানাতে চাইছিল। তবে কল্পনাতে এই সময় লিয়ের বোনের আত্মা এসে লিকে বলে, দিদি গুলি চালাও, এই সুযোগ আর আসবে না। এতদিন ধরে এই সুযোগের অপেক্ষায় তো তুমি করে আসছো। দিদি তুমি কি ভাবছো এই লোকটির জন্যই তো আজ আমি মৃত। মেরে ফেলো এই শয়তানকে, না হলে আমার মতো আরো অনেককেই সে মেরে ফেলবে। কিন্তু কোনোভাবে লি কংকে মারতে পারছিল না। কং লিকে দেখেই বলে, তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে যাও। তুমি যদি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও তাহলে সিনায়ংকে তোমরা খুঁজে পাবে, আর যদি আমাকে মেরে ফেলো তাহলে সিনায়ংকে তোমরা আর কখনোই জীবিত পাবে না। লি বলে, কথা দিচ্ছি আমি তোমাকে মারবো না। কিন্তু কোনোভাবেই কং লিয়ের কথা বিশ্বাস করছিল না। কং পাগলের মতো হাসতে হাসতে বলে, তুমি কি আমাকে বোকা ভাবো? তোমার চোখ দেখলেই বোঝা যায় তুমি আমাকে মারতে চাইছো। আগে তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তারপরেই বলবো সিনায়ং কোথায়। কিন্তু দেখা যায় এই সময় পিছন থেকে এসে সং লিয়ের উপর হামলা করে। লিয়ের মাথায় সং প্রচণ্ড জোরে মারে। এই জন্য লি নিজের জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর লি নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। লি সঙ্গের কাছে জানতে চাইছিল সে আসলে এমনটা কেন করছে। সং বলে, যা কিছুই হচ্ছে সব ঈশ্বরের অনুমতিতে হচ্ছে, মানুষের ছোট চিন্তা ভাবনা এটা বুঝতে পারবে না। লি বলে, তুমি পাগল হয়ে গিয়েছ, সিনায়ং কোথায় তুমি কি জানো? সং বলে, সিনায়ং মারা গিয়েছে। আসলে সঙ্গ ঠিকভাবে জানে না সিনায়ং বেঁচে আছে কিনা মারা গিয়েছে, তবে সং ভেবে নিয়েছে সিনায়ং হয়তো মারা গিয়েছে। এই জন্য চার্জে একদিন সবাইকে সং বলে, সিনায়ং আমাদের জীবনে আর নেই। সিনায়ংয়ের মৃত্যুর শান্তি যাতে আমরা কামনা করি। যে সিনায়ংকে মেরেছে তার যাতে দ্রুত শাস্তি হয়। আসলে সঙ্গের ধারণা সিনায়ং হয়তো আর বেঁচে নেই। এইসব কথা সিনায়ংয়ের মাও শুনছিল। এদিকে সং বলে, সিনায়ং যেহেতু মারা গিয়েছে তাই আর তার কথা ভেবে লাভ নেই। যে সিনায়ংকে মেরেছে এখন তাকে শাস্তি দেওয়া উচিত, আর এর শাস্তি তো আমার কাছে কং পাবেই। লি বলে, ফাদার তুমি কংকে মেরো না, নাহলে সিনায়ংকে বাঁচানো সম্ভব নয়। সং বলে, এ কথা আমি তোমাকে কতবার বলবো, সিনায়ং মারা গিয়েছে। তুমি ঈশ্বরের ইঙ্গিত কি বুঝতে পারছো না? ঈশ্বর যা কিছুই করে সেটা কখনো ভুল হয় না। অন্যদিকে কং কেঁদে কেঁদে বলে, এই ভণ্ড ফাদারের কথা তুমি বিশ্বাস করো না। এই ফাদার আমাকে মেরে ফেলবে, আর সিনায়ংকে বাঁচাতে চাইলে আমাকে আগে বাঁচাতে হবে। কংয়ের কথায় লিও একমত ছিল। লি বলে, ফাদার কং হয়তো সত্যি বলছে। এই কথা শুনে সং বলে, তুমি এই শয়তানের কথা কিভাবে বিশ্বাস করো? সিনায়ং আর বেঁচে নেই। এই সময় দেখা যায় কং গান গাইতে শুরু করে। কংয়ের গান গাওয়াটিকেও সং শয়তানের প্রতিরূপ মনে করে। সং বলে, তোমার মতো শয়তানগুলোর জন্যই পৃথিবী থেকে আর কখনোই পাপ দূর হবে না, তোমাদের শেষ করতেই হবে। এই বলে তিনি লিকে প্রথমে মারতে যায়, কিন্তু লি চালাকি খাটিয়ে সংকে ধাক্কা দিয়ে নিজের বাঁধন খুলে ফেলে, আর লি নিজের বাঁধন খুলে সংকে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। অন্যদিকে কংও নিচে পড়ে যাচ্ছিল। কংকে বাঁচানোর জন্য লি সমস্ত জোর লাগিয়ে দেয়, তবে কং বুঝতে পারে সে আর বাঁচবে না। এই জন্য কং মারা যাওয়ার আগে লিকে বলে, সিনায়ংকে এক চোখওয়ালা দানব খেয়ে ফেলেছে। এই কথার অর্থ লি কিছুই বুঝতে পারছিল না, তাই কংয়ের কথায় লি খুব একটা গুরুত্ব দেয় না। এক পর্যায়ে দেখা যায়
কংকে সে আর ধরে রাখতে পারে না। কং নিচে পড়ে গিয়ে মারা যায়। কিছু সময় পরে দেখা যায় অনেক পুলিশের গাড়ি এই জায়গায় এসে উপস্থিত হয়, কিন্তু কং এইভাবে মারা যায় লি এটা মেনে নিতে পারছিল না, কারণ সিনায়ংকে কোথায় পাওয়া যাবে এটা একমাত্র কং ভালো জানে। দৃশ্য পরিবর্তন হওয়ায় দেখা যায় সং গ্রেপ্তার হয়েছে। এখানে একজন পুলিশ বলে, আমার মনে হয় ফক্সেল পাস জঙ্গলে কংয়ের গাড়িটি এই জন্য পাওয়া গিয়েছে কারণ কং রিডাব্লুমেন্ট জোন 4-এর দিকে যেতে চেয়েছিল, যেখানে কং গত 3 মাস ধরে কাজ করছে। সেখানে হয়তো সিনায়ংকে কোথাও লুকিয়ে রেখেছে, তাই আমাদেরকে সেই জায়গাটা ঘিরে নেওয়া উচিত। তবে জায়গাটি ঘেরাও করতে আরও সময় লাগবে। এই বিষয়টা লিকে খুব চিন্তিত করে দিচ্ছিল, কারণ লি নিজের বোনকে হারানোর পর সে সবসময় মন খারাপ হয়ে থাকে। লি চায় না এইভাবে আরও কেউ জীবন হারাক। সেই দিনেই দেখা যায় লি ডাক্তার ইয়ানাকের সাথে কথা বলতে আসে। লি এখানে জানতে পারে আসলে সং অ্যাপোফেনিয়া নামে একটি রোগের শিকার। মানে ব্যাপার হলো যে কোনো বস্তুর মাঝে কানেকশন খুঁজে পাওয়া। আমরা যেমন সাধারণ বস্তুকে সাধারণভাবেই দেখি, সং তার উল্টোটা ছিল। সং যে কোনো বস্তুর মধ্যে মিনিং খুঁজে পেত। ধরে নাও কোনো বস্তু যেমন কোনো আকৃতির বিশিষ্ট রূপ নিত, সেগুলোতেই সং কোনো না কোনো ইঙ্গিত খুঁজে পেত। এই জন্য সং যে কোনো বস্তুর মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়। লি কংয়ের ব্যাপারেও জানতে চাইছিল। ডক্টর ইয়ানাক কিছু ছবি দেখায় যেগুলো কংয়ের শরীরের ছবি ছিল। আগে প্রতিদিনই কং শারীরিক টর্চারের শিকার হতো। লি আবার ইয়ানাকের কাছে জানতে চায় কং মরার আগে 100 দানবের কথা বলেছিল। এই 100 দানবের বিষয়টা আমি বুঝতে পারছি না। ইয়ানাক বলে আসলে কংয়ের উপর যে অত্যাচার করত সেই 100 দানব তার সৎ বাবা হতে পারে, আবার কং নিজেও হতে পারে, কারণ কং নিজের উপর নিজেও টর্চার করতে পারে। ছোটবেলা থেকেই কং এই দানবের শিকার। 100 দানবের বিষয়টা হয়তো কোনো বস্তুকে বুঝিয়েছে, এই জন্য কংয়ের সাথে সেই দানবের স্মৃতি জড়িয়ে আছে। এই ছবিটির ভিতরে যাকে দেখা যাচ্ছে এটা কং নিজেও হতে পারে। কথা বলতে বলতে লি এই সময় আবার নিজের বোনের আত্মাকে দেখতে পায়। এই ব্যাপারটি ইয়ানাক ভালোভাবে বুঝতে পারে। ইয়ানাক বলে আপনি কি কোনো দেখতে পান? লি বলে হ্যাঁ, আমি আমার বোনকে দেখতে পাই। ইয়ানাক বলে এটা তোমার মনের ভুল। লি বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এইভাবে চুপ হয়ে বসে থাকতে পারছি না। আমার বোনের মতোই সিনায়ং হয়তো কোথাও বন্দী অবস্থায় আছে। সিনায়ং হয়তো নিজেকে বাঁচানোর জন্য কারো অপেক্ষায় বসে আছে। আমার দরকার সিনায়ংকে বাঁচানো, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার বোনের মতোই যদি সিনায়ং মারা যায় তাহলে এর জন্য আমি নিজেই দায়ী। ইয়ানাক বলে বুঝতে পেরেছি, এর জন্য হয়তো তুমি নিজেকে দায়ী মনে করছো। অন্যদিকে কং নিজেকে কষ্ট দেওয়ার জন্য দানবকে দায়ী মনে করে, আর ফাদার সং ঈশ্বরের ইশারা, আর তুমি নিজেকে কষ্ট দেওয়ার কারণ এটাই মনে করো। আসলে এইসব দানব আত্মা এগুলো কিছুই না, এগুলো ভ্রম। নিজেকে সঠিক ভাবার জন্যই এগুলো এক ধরনের ভুল চিন্তা। কংকে দেখো, সে ধীরে ধীরে ভালো হতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ তার জীবনে কি আসলো যে কারণে সে আবারও আগের মতো হয়ে গেল। অন্যদিকে সিনায়ংকে দেখানো হয় সিনায়ং এখনো বেঁচে আছে, কিন্তু সিনায়ং যেই ঘরের মধ্যে বন্দী অবস্থায় ছিল সেই ঘরটিকে ভেঙে ফেলা হবে। সিনায়ং বুঝতে পারে সে হয়তো আর বাঁচবে না। এই জন্য সিনায়ং নিজেকে বাঁচানোর জন্য বারবার চিৎকার করছিল, কিন্তু বাইরে থাকা কেউ আর সিনায়ংয়ের আওয়াজ শুনতে পায় না, কারণ বাইরে বাড়ি ভাঙার কাজ করছিল আর কনস্ট্রাকশনের দায়িত্ব ছিল লিয়ের বাবার উপর। তবে সিনায়ং যেই ঘরের ভিতর ছিল সেই বাড়ির বাইরে একটি চিহ্ন ছিল। তোমাদের এইবার আমি পুরো ব্যাপারটি বলে দেই। আসলে 100 দানব বলতে কিছুই না। মারা যাওয়ার আগে কং লিকে যেই কথাটি বলেছিল, মানে সিনায়ংকে যেই দানব খেয়ে ফেলেছিল, সেটা হলো এক চৌগলা একটি বাড়ি। 100 বাড়ির মধ্যেই সিনায়ং বন্দী ছিল, আর কংকে 100 যেই দানব মারত সেটা ছিল একজন মানুষ। কেউ একজন 100 বাড়ির ভিতরে কংকে বেঁধে মারত। এই জন্য কং মানসিকভাবে পাগল হয়ে গিয়েছিল। ছোট থেকেই যেহেতু কং টর্চারের শিকার, এই জন্য কং বড় হয়ে একেই অভ্যস্তে পরিণত হয়। তিনি এখন অন্যদের 100 বাড়ির ভিতরে বন্দি করে টর্চার করে। অন্যদিকে আবারও আমাদেরকে লিকে দেখানো হয়। লিয়ের বাবা এই সময় লিকে ফোন করে একটি ছবি পাঠায়। ছবিতে তার বাবা 100 একটি বিল্ডিং দেখায়, কিন্তু লি এটা ভালোভাবে বুঝতে পারে না। লিয়ের বাবা লিকে বলে এই জায়গার সমস্ত বিল্ডিংগুলো ভেঙে নতুন মডেলিং বিল্ডিংয়ের কাজ করা হবে। লিয়ের বাবা আবারও বলে লি জানো, ক্লায়েন্ট স্যার মাথা খেয়ে নিচ্ছে, আমাদেরকে বলছে শুধু 100 যত বিল্ডিং আছে সব বিল্ডিং ভেঙে ফেলা হবে, কারণ এই ধরনের বিল্ডিংগুলো অনেক পুরনো। এই কথা শুনেই লি অবাক হয়। লি নিজের বাবার কাছে জানতে পারে আসলে এই বিল্ডিংগুলোকে 100 বিল্ডিং বলে। এই কথা শুনে লি পুরো বিষয়টা বুঝতে পারে। এই জন্য লি সময় নষ্ট না করে তাদের পুলিশ স্টাফকে ফোন করে জানায় তারা যাতে জন 4 গিয়ে তল্লাশি করে এই ধরনের বিল্ডিংগুলো, যাতে তারা খোঁজার চেষ্টা করে। এদিকে সমস্ত পুলিশ জন 4 দিকে রওনা হয়। লি গাড়ি নিয়ে জন 4 দিকে যাচ্ছিল। অন্যদিকে সিনায়ং যে বাড়ির ভিতর বন্দী ছিল সেটাকেও পুরোপুরিভাবে ভেঙে ফেলা হচ্ছিল। লি এই সময় পাগলের মতো এই জায়গায় এসে উপস্থিত। এদিকে সিনায়ংয়ের অবস্থা
একদম খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক এই সময় দরজা দিয়ে একজন আসতে দেখা যায়, আর এটি হলো লি। লি সিনায়ংকে দেখতে পেয়ে তার বাঁধন খুলে দেয়, আর লি সিনায়ংকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। সিনায়ং বলে, আমি জানতাম আমাকে কেউ একজন ঠিকই বাঁচাতে আসবে। পরের দিন থানায় লি সংকে বলে সিনায়ংকে পাওয়া গিয়েছে। এই কথা শোনার পর সং বলে, বডিটি তাহলে পাওয়া গিয়েছে? লি বলে, না, আমরা সিনায়ংকে জীবিত অবস্থায় পেয়েছি। বর্তমানে সিনায়ং হাসপাতালে আছে। যেহেতু সিনায়ং কিছুদিন ধরে বাধা অবস্থায় ছিল, তাই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কয়েকদিন পার হওয়ার পর সে আবারও ঠিক হয়ে যাবে। সং বলে, এটা কিভাবে সম্ভব? আমাকে তো সে বলেছে সিনায়ং মারা গিয়েছে। লি বলে, কে বলল তোমাকে? কিন্তু কোনো কথারই সং উত্তর দেয় না। আসলে সং ঈশ্বরের কথা বলছিল। ঈশ্বর কিভাবে মিথ্যা কথা বলবে? ধীরে ধীরে সং নিজের ভুল বুঝতে পারে। সে যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখে, এটা তার পাগলামি। সং বুঝতে পারে তিনি নিজেই হয়তো কোনো রোগে আক্রান্ত। থানায় একটি দেওয়ালে একটি ঈশ্বরের ছবি সে আবারও দেখে, কিন্তু এবার তিনি ঈশ্বরের ছবিটিকে প্রচণ্ড পরিমাণে ঘষতে থাকে। সং বুঝতে পারে কোনোভাবেই এটা ঈশ্বর হতে পারে না। এই জন্য সং আরও জোরে দেওয়ালটিতে ঘষতে থাকে। দেখা যায় সেই দেওয়ালে ঘষতে ঘষতে একটি রাক্ষসের রূপ বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে সং বেশ খুশি হয়েছিল। মানে বোঝা গেল সঙ্গ এখন শয়তানের রূপ নিয়ে নিয়েছে। আর এখানেই সমাপ্তি হয় পুরো মুভির গল্প।